আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তি বলতে কি বোঝায়? আঞ্চলিক শক্তি হচ্ছে যে যখন কোনো কেন্দ্রীয় শক্তি থাকে, তো সেই কেন্দ্রীয় শক্তি তার শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেকগুলি অঞ্চলে ভাগ করে শাসন কার্য পরিচালনা করে, মানে বিকেন্দ্রীভূত করে পরিচালনা করে। এক একটা অঞ্চলে স্থানীয় প্রশাসন সেটি প্রতিষ্ঠিত হয়। তো এখানে এই চ্যাপ্টারে এই হেডিংয়ের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে আঞ্চলিক শক্তি সেগুলো উত্থান হচ্ছে, তার মানে তারা কেন্দ্রীয় শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটি স্বাধীন শাসক বা স্বাধীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হচ্ছে। তাহলে এই ধরনের ব্যবস্থা কখন প্রবর্তিত হয়? যখন কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে। যখন কেন্দ্রীয় শাসন শক্তিশালী থাকে, তো তখন কিন্তু এই আঞ্চলিক শক্তিগুলি তারা বিচ্ছিন্ন হতে পারে না। তার কারণ কি? তারা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলেই সাথে সাথে কেন্দ্রীয় যে শক্তি থাকে, সেই কেন্দ্রীয় শক্তি তারা সেগুলোকে, সেই জায়গাগুলোকে দখল করে নিতে পারে। তো যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ঠিক মুঘল শাসনের ভাঙনের পর। মুঘল শাসন একটা কেন্দ্রীয় শক্তি, খুব শক্তিশালী। তোমরা জানো দীর্ঘদিন ভারতবর্ষে মুঘল শাসন ব্যবস্থা দিল্লি থেকে পরিচালিত হতো। তো যখন এই মুঘল শাসন ব্যবস্থা সেটি দুর্বল হয়ে পড়লো নানা কারণে, তখনই কিন্তু এই আঞ্চলিক শক্তি, বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক শক্তিগুলি ছিল, তো সেই আঞ্চলিক শাসনকর্তারা তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো এবং তারা নিজেদের অঞ্চলে নিজেদেরকেই শাসনকর্তা রূপে প্রতিষ্ঠিত করলো। তো এই কেন্দ্রীয় শক্তির ভাঙনের কি কি কারণ ছিল? কেন্দ্রীয় শক্তি যে কারণগুলোতে ভাঙন ঘটেছিল সেটা তার একদিনে হয়নি। কোনো সাম্রাজ্য একদিনে তার ভাঙন ধরে না। তো মুঘল শাসনের ক্ষেত্রেও ঠিক তাই। দীর্ঘদিন ধরে নানা কারণের ফলে এই শাসন ব্যবস্থা অবক্ষয়ের দিকে গেছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের যারা শাসক, তারা তাদের যে সামরিক ব্যবস্থা, প্রচলিত যে সামরিক ব্যবস্থা, সেই সামরিক ব্যবস্থার কিন্তু আধুনিকীকরণ বা কোনো সংস্কার কিছু করেনি। আর সংস্কার না করার জন্য আমার দেশের অভ্যন্তরে বিদ্রোহ বা বাইরে থেকে কোনো আক্রমণ, এই সমস্ত কিন্তু প্রতিরোধ করতে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া মুঘল শাসন ব্যবস্থায় প্রচলিত কিছু প্রশাসনিক ব্যবস্থা, যেমন ধরো জায়গিরদারি ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা, এগুলোও কিন্তু সংকটের মুখে পড়ে। এগুলোকে কেন্দ্র করে নানান দুর্নীতি, দলাদলি, এই সমস্ত দেখা দেয়। তো তার ফলে কি হয়? অভিজাতদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব হওয়ার ফলে সাম্রাজ্যের যে সুষ্ঠু শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়। এছাড়া কৃষকেরা বিদ্রোহ করে বিভিন্ন মুঘল শাসকের আমলে, মানে শেষের দিকে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে কৃষকরা নানা কারণে এই শাসন ব্যবস্থা, মুঘল প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী হয়, যেগুলোকে দমন করা সম্ভব হয়নি। তো এইভাবে মুঘল শাসন যখন তোমার ভাঙনের মুখে, ঠিক তখন কিছু আঞ্চলিক শক্তি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, এগুলো কিন্তু স্বাধীন যে রাজ্য, সেই স্বাধীন রাজ্যে পরিণত হয়। তার এই আঞ্চলিক শক্তিগুলির কিন্তু স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। তো আমরা একটা একটা করে দেখি কিভাবে কোন রাজ্যে কিভাবে আঞ্চলিক শক্তির উত্থান হলো। যদি বাংলার কথা আমরা ধরি, তো বাংলায় ঔরঙ্গজেবের আমলে দেওয়ান পদে নিযুক্ত করা হয়েছিল মুর্শিদ কুলি খাঁ নামে একজন ব্যক্তিকে। দেওয়ানের কাজ কি? তিনি রাজস্ব আদায় করবেন ওই অঞ্চলে, বাংলা অঞ্চলে রাজস্ব আদায় করে তারপর দিল্লিতে কেন্দ্রীয় শাসনের কাছে সেই রাজস্ব পাঠিয়ে দেবেন। তো তারপর যখন মুঘল শাসন দুর্বল হয়ে পড়ল, তখন 1717 খ্রিস্টাব্দে তোমার ওই মুর্শিদ কুলি খাঁকেই, মানে দেওয়ান পদ তো ছিলই, তার সাথে আবার নাজিম পদও দেওয়া হলো। তখন কেন্দ্রীয় শাসনের পক্ষে আরও দায়িত্ব ঢেলে দেওয়া হলো। কিন্তু একটা সময় পর দেখা গেল যে এই মুর্শিদ কুলি খাঁ তিনি কী করলেন? তিনি আঞ্চলিক শক্তি হিসেবে নিজের স্বাধীনতা ঘোষণা করলেন এবং এখানকার যে জমিদার শ্রেণী, সেই একদল জমিদার শ্রেণী তার আমলে তৈরি হলো। তিনি বিভিন্ন যে সে সময় ব্যবসায়ী, বণিক, আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ, তারপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ, বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠ, এদের সাথে একটি সুসম্পর্ক স্থাপন করে
তিনি কিন্তু এখানে একটি স্বাধীনতা বা আঞ্চলিক শক্তির প্রাধান্য সেটা প্রতিষ্ঠা করলেন। এই জগৎ শেঠ সম্পর্কে তোমাদের একটুখানি বলে রাখি। অনেকে ভাবো যে জগৎ শেঠ বোধহয় কোনো একজন লোকের নাম, কিন্তু আসলে জগৎ শেঠ কোনো লোকের নাম নয়। জগৎ শেঠ হচ্ছে একটি উপাধি। তো এই উপাধি কারা পেয়েছিল কিভাবে? না, এই বিষয়ে যে কাহিনীটি পাওয়া যায় সেটা হচ্ছে 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ নামে একজন বণিক তিনি পাটনায় চলে যান। তো তার বড় ছেলে মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেছিল সেই সময়। মুর্শিদ কুলি খাঁর সাথে মানিক চাঁদের ভালো সম্পর্ক ছিল। তো সেই সূত্রে মানিক চাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেছেন, যেহেতু মুর্শিদাবাদে সেই সময় শাসক মুর্শিদ কুলি খাঁ। এই মানিক চাঁদের পর তার ভাগ্নের নাম হচ্ছে ফতে চাঁদ, তিনি ব্যবসার হাল ধরলেন। এই ফতে চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। তো তার পরবর্তীকালে ওই ফতে চাঁদ থেকে তার পরিবারের সবাই জগৎ শেঠ নামে পরিচিতি লাভ করে। তা জগৎ শেঠ হচ্ছে একটি উপাধি, কোনো ব্যক্তির নাম নয়। তাহলে এই সময় আমরা যে গুরুত্বপূর্ণ বণিকদের নাম পেলাম সেটা কি? উমি চাঁদ, তিনি কি হিন্দু ব্যবসায়ী একজন। খোজা ওয়াজিদ, তিনি হচ্ছেন একজন আর্মেনীয় ব্যবসায়ী। তারপর হচ্ছে এই জগৎ শেঠরা, যারা মূলধন বিনিয়োগকারী, যারা টাকা ছাপাতে আর কি মহাজন ছিল। মুর্শিদ কুলি খাঁর মারা যাওয়ার পরে তারপর কে ক্ষমতা পাবে তাই নিয়ে কিছুদিন গোলযোগ হওয়ার পরে শেষ পর্যন্ত আলিবর্দী খাঁ তিনি এই বাংলার ক্ষমতা দখল করলেন। এবং আলিবর্দী খাঁকে সিংহাসনে বসার পিছনে যারা সাহায্য করলেন, তো তারাও কিন্তু ওই জগৎ শেঠ যারা, তারা আলিবর্দী খাঁকে সাহায্য করলেন সিংহাসনে বসার জন্য। আলিবর্দী খাঁ যখন শাসন ক্ষমতা লাভ করলেন, তখন তার আমল থেকে মুঘলদের যেটুকু বা কর্তৃত্ব ছিল সেই সমস্ত কর্তৃত্ব হাতছাড়া হয়ে গেল। একদম এখানে স্বাধীন নবাবীর সূচনা হয়ে গেল। সমস্ত কর্তৃত্বই কিন্তু বিচ্ছিন্ন করা হলো। তো এইভাবে বাংলায় আঞ্চলিক শক্তির যে উত্থান, সেই উত্থান মুর্শিদ কুলি খাঁর আমলে যেটা সূচনা হয়েছিল, তা আলিবর্দীর খাঁর আমলে পূর্ণতা পেল। এরপর আর একটি আঞ্চলিক শক্তি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিভাবে একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো? না, মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন, তার নাম হচ্ছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। এই মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, তাকে ঔরঙ্গজেব চীন কুলিজ খাঁ উপাধি দিয়েছিলেন। আবার এই যিনি মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, তিনি চীন কুলিজ খাঁ, আবার তাকেই ফারুক সিয়ার নিজাম উল মুলক নামে একটি উপাধি দেন। এবং মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ ঝা উপাধি পান। আসফ ঝা উপাধি পেয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করলেন আসফ ঝা। তারপর এই আসফ ঝা তিনি কি করলেন না, মুবারিজ খানকে হারালেন। মুবারিজ খান হচ্ছে মুঘলদের প্রাদেশিক শাসক, মানে হায়দ্রাবাদ অঞ্চলে দেখাশোনা করতো মুঘলরা, তাকে নিয়োগ করেছিল। তো আসফ ঝা শেষ পর্যন্ত মুবারিজ খাঁকে হারিয়ে দিলেন এবং নিজে কি করলেন, ওখানে স্বাধীন যে হায়দ্রাবাদ রাজ্য তার আত্মপ্রকাশ ঘটালেন 1740 খ্রিস্টাব্দে। তাহলে প্রতিষ্ঠা হলো 1724-এ, আর হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীনভাবে আত্মপ্রকাশ করলো 1740-এ নিজামের হাত ধরে। এরপর হচ্ছে আর একটি খুব গুরুত্বপূর্ণ রাজ্য, আঞ্চলিক শক্তি, সেটি হচ্ছে অযোধ্যা। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে উঠল। তো এই হায়দ্রাবাদ বলো বা অযোধ্যা বলো, এগুলো যখন স্বাধীন হলো, স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন কিন্তু তারা কিছু কিছু পরিবর্তন করলো তাদের শাসন কাঠামোতে। যেমন জায়গিরদারি ব্যবস্থায় কিছু পরিবর্তন হলো। তারপর হচ্ছে তোমার অভিজাতদের ক্ষেত্রে বা প্রশাসনিক যে নিয়মকানুন, সেক্ষেত্রে কিছু পরিবর্তন তারা ঘটালো। হায়দ্রাবাদে যেমন প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলো। তারপর তোমার অযোধ্যাতে নতুন শাসক গোষ্ঠী তৈরি হলো। এইভাবে মুঘল শাসনের দুর্বলতার সুযোগে আঞ্চলিক শক্তিগুলি তৈরি হলো। এবার যে পার্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলার যে নবাব, আলিবর্দী খাঁর আমল থেকে যে নবাবীর সূচনা হলো, সেই বাংলার নবাবদের সাথে এই ইউরোপীয় যে শক্তি, বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
তাদের সম্পর্কের বিবর্তন ঘটেছিল, মানে অম্লমধুর সম্পর্ক বলা হয়। তারা ফারুকশিয়ারের কাছ থেকে 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান লাভ করেছিল। এই ফরমান অনুসারে তারা বছরে 3000 টাকা দিত সম্রাটকে, তার জন্য বিনা শুল্কে বাণিজ্য করত। মুর্শিদ কুলি খাঁর সাথেও তাদের খুব ভালো সম্পর্ক ছিল, আবার আলীবর্দী খাঁর সাথেও তাদের কখনো সংঘর্ষ সেরকমভাবে বাধেনি, কিন্তু কয়েকটি বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের তিক্ততা হয়েছিল। যেমন হচ্ছে যে 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খাঁ ব্রিটিশ কোম্পানির কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। তো সেই টাকা যখন কোম্পানি দিতে অস্বীকার করেছিল, তখন নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। আর একবার 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি তারা আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রেখেছিল। এই আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে সেক্ষেত্রেও কিন্তু আলীবর্দী খাঁর সাথে কোম্পানির সংঘাত বেঁধেছিল। তো আলীবর্দী খাঁর পরবর্তী বাংলার যিনি নবাব, তার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, তার কন্যা আমিনা, সে আমিনার ছেলে নবাব সিরাজউদ্দৌলা তিনি নবাব হয়েছিলেন। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নানান কারণে তার দ্বন্দ্ব দেখা দিয়েছিল। সেই কারণগুলোর মধ্যে যেমন তার আত্মীয় স্বজনের বিরোধিতা ছিল, নবাবের আদেশ অমান্য করে কলকাতায় দুর্গ নির্মাণ করতে চেয়েছিল ব্রিটিশরা, দস্তকের অপব্যবহার করেছিল, আবার নবাবের তরফ থেকে দুর্গ নির্মাণ বন্ধ না করার জন্য কলকাতা আক্রমণ করা হয়েছিল, মানে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছিলেন, কাশিমবাজারের ব্রিটিশ কুঠি। আবার সেখানে কিছু ব্রিটিশ সৈন্যকে আটকে রেখেছিলেন, যাদের মধ্যে অনেকে মারা গেছিল। সেটাকে আবার ব্রিটিশ ঐতিহাসিক তিনি আবার অন্ধকূপ হত্যা বলে চালিয়ে দিয়েছিলেন, মানে এটি একটি ইংরেজদেরকে উত্তেজিত করার জন্য। যদিও এ বিষয়ে ভারতীয় ঐতিহাসিকরা মানেন না যে অন্ধকূপ হত্যা বলে আদৌ কিছু হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু 1757 খ্রিস্টাব্দে 23 জুন নবাবের আত্মীয় স্বজন, সেনাপতি, ব্রিটিশ সকলের চক্রান্তে একটি যুদ্ধ ঠিক বলা যাবে না, যুদ্ধের নামে একটি প্রহসন, যেটি আমরা পলাশির যুদ্ধ নামে চিনি। সেই পলাশির যুদ্ধ হলো, যুদ্ধে পরিকল্পনা মতো নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হলেন, তাকে হত্যা করা হলো। যুদ্ধক্ষেত্রেই তার সেনাপতি মীর জাফর, তাকে বাংলার নবাব করে দেওয়া হলো। তো কেন ব্রিটিশরা মীর জাফরকে নবাব করলেন, নিজেদের মধ্যে কাউকে নবাব করলেন না? না, তারা তখন বুঝেছিলেন যে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন করা। সেই সম্পদ লুণ্ঠন করার জন্য তারা যদি তাদের হাতের পুতুল কাউকে নবাব হিসেবে বসিয়ে দিতে পারে, তাহলে তাদের দায় দায়িত্ব থেকে তারা মুক্ত থাকতে পারে। তো তারা যখন মীর জাফরকে সেই যুদ্ধক্ষেত্রে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করলো, সাথে সাথে তারা প্রচুর পরিমাণে উপঢৌকন, উৎকোচ সেগুলো সব পেল। তারা বহু টাকা ক্ষতিপূরণ হিসেবে নিল। তারপর হচ্ছে যে মীর জাফরের কাছ থেকে বেশ কিছু সম্পদ তারা আত্মসাৎ করলো। তো এইভাবে যে নানান উপায়ে টাকা আত্মসাৎ করে নেওয়া, এটাকে বলা হয় পলাশির লুণ্ঠন। তো তার কিছুকাল পরেও যখন এই মীর জাফর আর ইংরেজদের চাহিদা ঠিক মেটাতে পারছিলেন না, তখন মীর জাফরের জামাতা মীর কাসিম, তাকে ইংরেজরা নবাব করে দেয়। কেন নবাব করে না, মীর কাসিমের কাছ থেকে তারা কিছু আশ্বাস পেয়েছিল যে মীর কাসিম তাদেরকে আরও বেশি অর্থ সম্পদ সাহায্য করবে। পেয়েও ছিল কিছু। মীর কাসিমকে নবাব করার পরে 29 লক্ষ টাকা সম্পদ কোম্পানির আধিকারিকদের দিয়েছিলেন মীর কাসিম। এছাড়া বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারির অধিকারও দিয়েছিলেন। কিন্তু মীর কাসিমের লক্ষ্য তো ছিল অন্য। মীর কাসিম চেয়েছিলেন যে নবাব হওয়ার পরে ব্রিটিশদেরকে যে করে হোক এখানে বাংলা ছাড়া করবেন। তো তিনি ভিতরে ভিতরে তার সেনাবাহিনীকে উন্নত করার জন্য বিদেশি সেনাপতি নিয়োগ করেছেন। তারপর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে জোট বেঁধেছেন। শেষ পর্যন্ত এই তিন বাহিনীর সাথে, মানে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ব্রিটিশের এবার কিন্তু একটি সত্যিকারের যুদ্ধ হলো। সেই যুদ্ধটির নাম বক্সারের যুদ্ধ। সময়কাল হচ্ছে 1764। এই বক্সারের যুদ্ধে কিন্তু তিন বাহিনীকে ইংরেজরা হারিয়ে দিল।
তাহলে ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করলো। জয়লাভ করার পরে দুটি চুক্তি হলো এলাহাবাদের। প্রথম চুক্তিটি হলো ব্রিটিশ কোম্পানির সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার। সুজাউদ্দৌলার কাছ থেকে কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটি নিয়ে নেওয়া হলো, আর তার কাছ থেকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করা হলো। তার বিনিময়ে তাকে আবার তার রাজত্ব ফিরিয়ে দেওয়া হলো। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে আর একটা এলাহাবাদের চুক্তি হলো। সেখানে তাকে কারা এলাহাবাদ প্রদেশ দুটি দেওয়া হলো। তাকে বলা হলো যে বছরে 26 লক্ষ টাকা করে তাকে দেওয়া হবে। তার বিনিময়ে ইংরেজরা যেটা লাভ করলো সেটা হচ্ছে দেওয়ানি অধিকার, বাংলা, বিহার, উড়িষ্যার, মানে রাজস্ব আদায় করার অধিকার। তো ইংরেজরা যখন এই দেওয়ানি বা রাজস্ব আদায় করার অধিকার লাভ করলো, তারপরে তারা নির্মম শোষণ চালালো বাংলায়, যার ফল হলো 76-এর মন্বন্তর, অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। তখন বাংলার সাল চলছিল 1176 বঙ্গাব্দ, সেই জন্য এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এই দেওয়ানি লাভের ফলে একটি অদ্ভুত ধরনের শাসন ব্যবস্থা বাংলায় চালু হয়েছিল, যেটার নাম হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত মানে দু ধরনের শাসন ব্যবস্থা। অর্থাৎ নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, কোনো ক্ষমতা থাকলো না, সব দায়িত্ব থাকলো। আর কোম্পানির হাতে থাকলো দায়িত্বহীন ক্ষমতা। কোম্পানি কোনো দায়িত্ব নিল না আইন শৃঙ্খলা শাসন পরিচালনার, কিন্তু সব ক্ষমতা তারা ভোগ করে নিল, মানে রাজস্ব আদায় করার অধিকার, যেটা মূল ক্ষমতা, সেটি ভোগ করলো। এইভাবে কিন্তু একটা দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন হলো বাংলায়। আর একটি লাস্ট পার্ট আছে তোমাদের, সেটি হচ্ছে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা, অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি। রেসিডেন্ট ব্যবস্থা কি না, ইংরেজ কোম্পানি তারা তাদের নিজেদের যে ব্যবসায়িক স্বার্থ, সেই স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজদরবারে তাদের একটি করে প্রতিনিধি রাখতো। সেই প্রতিনিধিদের বলা হতো রেসিডেন্ট। বক্সারের যুদ্ধের পরে ধরো, যেমন বাংলা, অযোধ্যা বললাম যে এরা হেরে গেল, হেরে যাওয়ার পরে এই রাজ্যগুলোতে সব একটি করে রেসিডেন্ট রেখে দেওয়া হলো। তো এরপর লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতা নীতি নামে একটি নিয়ম চালু করলেন। সেই নিয়মে বলা হলো যে যারা যারা ব্রিটিশের সাথে এই বন্ধুত্বমূলক চুক্তি স্বাক্ষর করবে, তাদের দরবারে একটা করে ইংরেজ রেসিডেন্ট রাখা হবে, আর তার সেই রাজ্যের নিরাপত্তা ব্রিটিশরা গ্রহণ করবে। তো এটি আসলে কি একটি গুপ্তচরের মতো কাজ করতো রেসিডেন্ট ব্যবস্থা, সেখানে ইংরেজদের প্রতিনিধি রাখার মধ্যে দিয়ে সেই রাজ্যের গতি প্রকৃতি সম্পর্কে তারা নজর রাখতো। তো এরপর একে একে যুদ্ধ করে তোমার মহীশূর, সেখানে হায়দার আলী, টিপু সুলতান, তাদেরকে পরাস্ত করা, মারাঠাদের পরাস্ত করা, শিখদের পরাস্ত করা, এগুলো পরাস্ত করার মধ্যে দিয়ে সেখানে ওই রেসিডেন্ট নিযুক্ত করা হয় এবং পরোক্ষভাবে এই রাজ্যগুলোকে সব ইংরেজদের অধীনে নিয়ে আসা হয়। এছাড়া লর্ড ডালহৌসি তিনি এই রাজ্যগুলিকে দখল করার জন্য একটি অদ্ভুত নীতি চালু করেছিলেন, তার নাম হচ্ছে সত্ত্ববিলোপ নীতি। সত্ত্ববিলোপ নীতি কি, তিনি বললেন যে যে সমস্ত দেশীয় রাজ্যের রাজার অপুত্রক অবস্থায় মৃত্যু হবে, সেই রাজ্যগুলিকে ব্রিটিশ দখল করবে, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে চলে আসবে সেই রাজ্যগুলি। তো এই নিয়ম অনুসারে যে রাজ্যের রাজার অপুত্রক অবস্থায় মারা গেলেন, ওর পুত্র সন্তান থাকলো না, সেই ক্ষেত্রে দত্তক পুত্রও আর নেওয়ার কোনো অধিকার দেওয়া হলো না, আর সঙ্গে সঙ্গে সেগুলি সব ব্রিটিশের অধীনে চলে এলো। মানে কৌশলে সেই রাজ্যগুলিকে দখল করার একটি চেষ্টা। তো সেইটা লর্ড ডালহৌসি তার সত্ত্ববিলোপ নীতির মধ্যে দিয়ে করেছিলেন। তো এইভাবে আমরা দেখলাম যে সেই তোমার আঞ্চলিক শক্তির উত্থান থেকে তারপর ব্রিটিশ কোম্পানি কিভাবে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় নিজেদের কর্তৃত্ব স্থাপন করলো। এটি ছিল এই অধ্যায়ের মূল বিষয়। এবার হচ্ছে অনুশীলনীর যে প্রশ্ন, সেই অনুশীলনীর প্রশ্নগুলো একটুখানি বলে দিই। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। অযোধ্যা হচ্ছে সাদাত খান, 1764 বক্সারের যুদ্ধ, সত্ত্ববিলোপ নীতি লর্ড ডালহৌসি, লাহোরের চুক্তি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, টিপু সুলতান মহীশূর। আর শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, আহমদ শাহ আবদালি ছিলেন আফগান, আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, আর স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম, হায়দ্রাবাদের নিজাম। তারপরে 3-এর দাগে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব হচ্ছে যে বাংলায় অবাধ বাণিজ্য করার অধিকার লাভ করেছিল,
আর হচ্ছে যে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচিত হয়েছিল, আর বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেয়েছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? এটা তোমাদের আগে বলেছি, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি কি করলেন, তিনি মোবারিজ খানকে পরাস্ত করে তারপর 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং 1740 খ্রিস্টাব্দে সেখানে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটল। তারপর প্রশ্ন, পলাশির লুণ্ঠন। পলাশির লুণ্ঠন তোমাদের বলেছি যে পলাশির লুণ্ঠন কি। 1757 খ্রিস্টাব্দে পলাশির যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা তারা মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিল এবং তার কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেছিল। তো কোম্পানি যারা কর্মচারী তারাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নিয়েছিল। তো এই যে বিভিন্নভাবে অর্থ লাভ, সেটাকে বলা হয় পলাশির লুণ্ঠন। দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা বললাম যে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করলো, তখন বাংলায় একটি অদ্ভুত ধরনের শাসন ব্যবস্থা চালু হলো। নবাবের হাতে থাকলো ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানির হাতে থাকলো দায়িত্বহীন ক্ষমতা। এই ব্যবস্থাটিকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল যে রাজ্যে তারা নিযুক্ত হতো সেই রাজ্যের উপর নজরদারি করা, আর হচ্ছে যে কোম্পানিকে ওই রাজ্যগুলিকে দখল করার জন্য উৎসাহ দেওয়া বা নানান রকম তথ্য দিয়ে সাহায্য করা। এটা ছিল ব্রিটিশ রেসিডেন্টদের কাজ। বাকি বড় প্রশ্নগুলো তোমরা যা আলোচনা করে দেওয়া হয়েছে সেই মতো লিখবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে মন্তব্য করে জানাবে। আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানাতে পারো। যদি কোনো সমস্যা কিছু থাকে তাহলে সেগুলোও আবার সমাধান করে দেওয়ার একটা চেষ্টা করব।